আসসালামু আলাইকুম। আমরা বাংলাদেশ বিষয়াবলীর ইতিহাস অংশ নিয়ে লেখাপড়া করছিলাম। গত ক্লাসে আমরা টাইম ফ্রেম সম্পর্কে আইডিয়া পেয়েছি। বাংলাদেশ বিষয়াবলীর টাইম ফ্রেম অর্থাৎ বাংলাদেশের ইতিহাসের ক্রনোলজি কিসের পরে কি আসছে সেটা জানতে পারছি। তারপর আমি বলছিলাম যে ওই ক্রনোলজিকে আবার কয়েক ভাগে ভাগ করব। প্রাচীন বাংলার ইতিহাস, মুসলিম শাসনের ইতিহাস, ব্রিটিশ ভারতের ইতিহাস, পাকিস্তান আমলের ইতিহাস, তারপর মুক্তিযুদ্ধ, এভাবে কিন্তু ভাগ করে করে আমরা পড়বো। তো আজকে আমরা পড়বো প্রাচীন বাংলার ইতিহাস। প্রাচীন বাংলার ইতিহাস বলতে আমরা এখানে ধরে নিব প্রাগৈতিহাসিক কাল থেকে 1204 সাল পর্যন্ত, মানে খ্রিস্টাব্দ 1204 খ্রিস্টাব্দ পর্যন্ত। তো প্রাগৈতিহাসিক বলতে কি বোঝায়? প্রাগৈতিহাসিক শব্দটা আমরা প্রায় ইউজ করি। প্রাগৈতিহাসিক বলতে বোঝায় যে পর্যন্ত ইতিহাস জানা গেছে। হ্যাঁ, প্রাগৈতিহাসিকের আগে কি ঘটছিল সে সম্পর্কে কোনো সুস্পষ্ট আইডিয়া পাওয়া যায় না। লিখিত আকারে কোনো ইতিহাস পাওয়া যায় না প্রাগৈতিহাসিক কালের আগে। তো বাংলাদেশের ইতিহাস পাওয়া গেছে খ্রিস্টপূর্ব 322 পর্যন্ত। দেখো এখানে আমি জিরো দিচ্ছি, জিরো মানে হচ্ছে যীশু খ্রিস্টের জন্মসাল, এটা হচ্ছে খ্রিস্ট অব্দ, আর তার আগে হচ্ছে খ্রিস্টপূর্ব। তো যীশু খ্রিস্টের জন্মের আগেও বাংলার ইতিহাস সম্পর্কে কিন্তু আমাদের আইডিয়া আছে, যে মৌর্য বিভিন্ন বংশের নাম আমি লিখে রেখেছি, দেখতে পারতেছো। তো এগুলো সম্পর্কে একেবারে বিশেষজ্ঞ হওয়ার কোনো আমাদের দরকার নাই। এখান থেকে বিভিন্ন বংশের কয়েকটা শাসনকর্তার নাম, শ্রেষ্ঠ শাসক কে ছিলেন, সর্বশেষ শাসক কে, রাজধানী কোথায় ছিল, এরকম আর টুকটাক দু একটা জিনিস জানলেই হয়। তারপর আমরা একটু গল্প আকারে জিনিসগুলোকে তোমাদের কাছে সহজ করব, যাতে মুখস্থের চাপটা মাথার উপর না পড়ে। তো আমরা দেখতে পারতেছি এই যে খ্রিস্টপূর্ব 322, এর আগেরও কিন্তু টুকটাক ইতিহাস 327-এর ইতিহাস জানা যায়। খ্রিস্টপূর্ব 327-এর ইতিহাস জানা যায়। যে আমরা জানি আলেকজান্ডারের নাম আমরা সবাই জানি, আলেকজান্ডার দি গ্রেট। অনেক সময় তাকে সিকান্দার বলা হয়, সিকান্দার আলেকজান্ডার একই কথা। এই আলেকজান্ডার কিন্তু তার সাম্রাজ্য ধীরে ধীরে বিস্তার লাভ করাচ্ছিলেন, এবং তার সাম্রাজ্য কিন্তু আফগানিস্তান পর্যন্ত বিস্তৃত ছিল। আফগানিস্তান আমরা যদি এখানে খেয়াল করি একটু, এই হচ্ছে ভারত ধরলাম, ভারতের পর পাকিস্তান, পাকিস্তানের পর হচ্ছে এখানে আফগানিস্তান, আফগানিস্তান পর্যন্ত কিন্তু আলেকজান্ডারের শাসন বিস্তৃত ছিল। তো আলেকজান্ডারের এক সেনাপতি বা দূত বলতে পারো, সে হচ্ছে সেলুকাস। সেলুকাস ভারত আক্রমণ করতে এসেছিলেন, তবে তিনি দেখলেন যে ভারত আক্রমণ করা সম্ভব না। তখন এই অঞ্চলকে বলা হতো গঙ্গা রিডাই নামে একটা এলাকা, গঙ্গা ঋদ্ধি বলা হয় বাংলায়। হ্যাঁ, গঙ্গা ঋদ্ধি বা গঙ্গা রিডাই নামে একটা এলাকা বলা হতো, এবং এই এলাকা দখল করা সম্ভব না। তখন আলেকজান্ডার আর সামনের দিকে আক্রমণ না করে আবার ফিরে গেলেন, এদিকে আর আক্রমণ তিনি করলেন না। এবং এই সময় থেকে কিন্তু আমরা হচ্ছে বাংলার ইতিহাস সম্পর্কে জানতে পারি। হ্যাঁ, তখন হচ্ছে গ্রিক একজন দার্শনিক ছিলেন যার নাম হচ্ছে মেগাস্থিনিস। মেগাস্থিনিস তিনি ইন্ডিকা নামে একটা বই লিখেন। হ্যাঁ, মেগাস্থিনিস ইন্ডিকা নামে একটা বই লিখেন, মেগাস্থিনিস ইন্ডিকা নামে একটা বই লিখেন, এবং সেই বই থেকে আমরা হচ্ছে ভারতবর্ষের ইতিহাস সম্পর্কে কিছুটা জানতে পারি। ওকে, আচ্ছা। তো এই গেল একটা প্রাচীন, কোথা থেকে ইতিহাসটা আমাদের শুরু হলো। এখন আমরা তো আসলে এখানে ফোকাস করব বাংলার ইতিহাসে, ভারতবর্ষের ইতিহাসে না। তো বাংলার দিকে যদি আমরা তাকাই, আমরা যদি এই যে খ্রিস্টপূর্ব 322, 23, 24 এই পর্যায়ে চলে যাই, তখন আমরা দেখবো এখানে দুইটা এলাকা ছিল। একটা হচ্ছে বাংলা এলাকা, বাংলার পাশে এখনো আছে বিহার এলাকা। বাংলা এলাকা আর হচ্ছে বিহার এলাকা। এই বাংলা এবং বিহার এলাকাকে একত্রে বলা হতো মগধ, একত্রে মগধ বলা হতো। তোমরা হয়তো শুনেছো মাগধী বাংলা, শুনছো না, মাগধী ভাষা, গৌড়ীয় ভাষা শুনছো হয়তো। তো মগধ বা মাগধ হচ্ছে বিহার এবং বাংলাকে একত্রে বলা হতো মগধ, বিহার এবং বাংলাকে। তো বিহার এবং বাংলা মিলে যে মগধ এলাকাটা ছিল, সে এলাকা শাসন করত নন্দ বংশ। নন্দ বংশ, রাজা ধননন্দ, হ্যাঁ নন্দ বংশ আছে, তাদের নামে নন্দ শব্দটা ছিল। তো নন্দরা ছিলেন মূলত বিহারি। তো বিহারি হওয়াতে তারা কি করতেন, তারা বিহারিদেরকে সাপোর্ট করতেন, আর বাঙালিদেরকে অপ্রেস করতেন, অত্যাচার করতো বাঙালিদের উপর, মানে বাংলা অঞ্চলের লোকজনের উপর। তাই বাংলা অঞ্চলের লোকেরা কিন্তু তাদের উপর কিছুটা ক্ষিপ্ত ছিল। তো নন্দ যখন মগধ অঞ্চলে শাসন করতেছে, তখন এখান থেকে আরেকটু পশ্চিম দিকে বা উত্তর দিকে, মানে আরো এদিকে আরেকজন, আরেকটা রাজবংশ ছিল, সেই রাজবংশের নাম হচ্ছে মৌর্য রাজবংশ। মৌর্য রাজবংশ এলাকায় হিমালয় পর্বতের ওইদিকে ছিল মৌর্য রাজবংশ।
তো এই এলাকার যে বাঙালিরা ছিলেন, বাংলা অঞ্চলে যে লোকজন ছিলেন, তারা মৌর্য বংশকে গিয়ে জানালেন যে আমাদের উপর বিহারীরা অত্যাচার করে, আমাদের উপর বিহারীরা অত্যাচার করে। মৌর্য রাজাদেরকে তারা গিয়ে জানালেন যে আমাদের উপর বিহারীরা অত্যাচার করে। ওকে, এটা একটা পয়েন্ট যে বিহারীরা বা নন্দ বংশ বাঙালিদের উপর অত্যাচার করতেছে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এই মৌর্য এলাকায় একজন ব্যক্তি ছিলেন যার নাম হচ্ছে চাণক্য। তোমরা আজকের ক্লাসের কিছু জানো বা না জানো, এই নামটা সবাই অবশ্যই আগে থেকে জানতে। চাণক্য বর্তমানে ইউটিউবে ঢুকলেই দেখা যায় চাণক্য নীতি, চাণক্য নীতি। হ্যাঁ, চাণক্যের যে 4টি সূত্র মানলে আপনি জীবনে সফল হয়ে উঠবেন, এরকম আমরা দেখতে পারি। তো এই চাণক্যের নাম তোমরা সবাই শুনছো। চাণক্য খুব কুটিল একজন ব্যক্তি ছিলেন, বুদ্ধিমান, রাজকার্য পরিচালনা, কূটনীতি ভালো বুঝতেন। তো চাণক্য একবার এই নন্দ বংশের রাজদরবারে এসে অপমানিত হয়েছিলেন। হ্যাঁ, নন্দ বংশের কাছে এসে অপমানিত হন এবং তখন চাণক্য ডিসিশন নেন এই নন্দ বংশকে তিনি বিতাড়িত করবেন। চাণক্য কিন্তু ডিসিশন নিচ্ছে। তাহলে এখানে দুইটা পয়েন্ট কাজ করতেছে। একটা হচ্ছে বাঙালিরা মৌর্য বংশে বলতেছে যে আমাদের উপর অত্যাচার হচ্ছে। দ্বিতীয় হচ্ছে চাণক্য চাচ্ছেন নন্দ বংশকে হারিয়ে দিতে। তখন চাণক্য গিয়ে করলেন কি, মৌর্য রাজা, এখন আমরা মৌর্য রাজাদের সম্পর্কে আস্তে আস্তে জানবো। মৌর্য রাজা, মৌর্য বংশের প্রথম শাসক চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্যকে তিনি এই মগধ আক্রমণে তিনি বিভিন্ন রকম বুদ্ধি দান করলেন এবং চাণক্যের কথা মতো, হ্যাঁ, চাণক্যের বুদ্ধি অনুযায়ী, চাণক্য বা কৌটিল্য বলা হয়, চাণক্যের বুদ্ধি পরামর্শ অনুযায়ী মৌর্য বংশ এসে এই মগধ এলাকাকে দখল করে ফেললো। মগধ এলাকা দখল করে ফেললো রাজা নন্দকে পরাজিত করার মাধ্যমে। নন্দ বংশের, নন্দ ডাইনেস্টি কিন্তু এখানে শেষ হয়ে গেল। ঠিক আছে, নন্দ বংশের ইতিহাস সম্পর্কে অত ডিটেইলস জানা যায় নাই, কিন্তু এই চন্দ্রগুপ্ত মৌর্য মানে আমাদের মৌর্য বংশের প্রথম রাজা। আমরা এখানে একটু শুরু করে দিচ্ছি, কিন্তু আমরা মৌর্য বংশ অলরেডি পড়া। মৌর্য বংশের প্রথম রাজা হচ্ছে কে, চন্দ্রগুপ্ত মৌর্য। তিনি মগধ আক্রমণ করে মগধ জয় করে ফেললেন। এইভাবে কিন্তু আমাদের এলাকায় মৌর্য বংশ বিস্তার লাভ করলো, মৌর্য বংশ বিস্তার লাভ করলো। ওকে, এই হচ্ছে মৌর্য বংশের সূচনা। এরপর মৌর্য বংশে প্রায় 10 জন রাজা ছিলেন, তারা ধীরে ধীরে বাংলার দিকে তাদের রাজত্ব বিস্তার করেছেন। তো মৌর্য বংশের তৃতীয় যে রাজা, তাকে আমরা সবাই চিনি হয়তো, তার নাম হচ্ছে অশোক। অশোক ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের নাতি। অশোক ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের নাতি। অশোক ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের নাতি এবং তাকে বলা হয় মৌর্য বংশের শ্রেষ্ঠ রাজা। মৌর্য বংশের শ্রেষ্ঠ রাজা বলা হয় অশোককে। এখন আমাদের অনেকের মধ্যে শ্রেষ্ঠ রাজা নিয়ে কিছু বিভ্রান্তি আছে, যে শ্রেষ্ঠ রাজা বলতে কাকে বোঝায়। যেই রাজা অনেক বেশি দয়ালু ছিলেন, দানবীর ছিলেন, তাকে কি শ্রেষ্ঠ রাজা বলা হয়? অ্যান্সার হচ্ছে না। শ্রেষ্ঠ রাজা তাকেই বলা হয় যার আমলে রাজত্ব সর্বোচ্চ এলাকা জুড়ে বিস্তৃত ছিল। অর্থাৎ আমরা যদি দেখি চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনে মনে করি এতটুকু ছিল এলাকা, বাট অশোকের আমলে গিয়ে দেখলাম এটা আরো বড় হয়ে গেছে। মনে করো যত বড় এলাকা জুড়ে শাসন করতে পারছে সে তত বড় রাজা, এবং সবচেয়ে বেশি এলাকা জুড়ে যে রাজা শাসন করছে তাকেই বলা হয় শ্রেষ্ঠ রাজা। সেই হিসেবে শ্রেষ্ঠ রাজা হচ্ছেন কে, অশোক। অশোকের নামটা মৌর্য বংশের সাথে অনেক বেশি জড়িত এবং অশোক সম্পর্কে কিছু ইনফো আমাদের জানতে হবে। এই যে মৌর্য বংশের রাজারা, তারা ছিলেন মূলত হিন্দু রাজা, তারা হিন্দু ছিলেন। তো অশোক শ্রেষ্ঠ রাজা ছিলেন তার মানে কি? তার মানে হচ্ছে অশোক অনেক যুদ্ধ করতেন, যুদ্ধ করে করে বিভিন্ন এলাকা জয় করতেন। তো এইরকম একটা যুদ্ধে তিনি অংশ নিয়েছিলেন, যে যুদ্ধের নাম হচ্ছে কলিঙ্গের যুদ্ধ। কলিঙ্গের যুদ্ধ, এটা হয়েছিল খ্রিস্টপূর্ব 261 খ্রিস্টপূর্বে, যে এইখানে ধরতে পারি আমরা খ্রিস্টপূর্ব 261 সালে, 60-61 সালে কলিঙ্গের যুদ্ধে ভয়াবহ রকমের যুদ্ধ হয়। হ্যাঁ, এবং সেই যুদ্ধে এই মৌর্য বংশের 1 লক্ষ সৈনিক মারা যায় এবং কলিঙ্গের 1.5 লক্ষ সৈনিক মারা যায়। এত বেশি প্রাণহানি নাকি হয়েছিল যে ওই এলাকায় একটা নদী ছিল, দায়া নদী, সেই নদীর পানি নাকি লাল হয়ে গিয়েছিল রক্ত মিশতে মিশতে। এইরকম ভয়াবহ একটা যুদ্ধে অংশ নেন অশোক, যুদ্ধবাজ তিনি ছিলেন, এই কলিঙ্গের যুদ্ধে অংশ নেন। তবে কলিঙ্গের যুদ্ধের এই যে ভয়াবহতা, এতগুলা মানুষ, সেই আমলে পৃথিবীর জনসংখ্যা তো কম ছিল,
কলিঙ্গে নাকি এমন অবস্থা হয়েছে, মানুষ মরতে মরতে আর কোনো লোকই খুঁজে পাওয়া যাচ্ছে না কাজ করার জন্য, এমন একটা অবস্থা হয়েছিল কলিঙ্গে। তাহলে এই ধরনের ভয়াবহ যুদ্ধ কিন্তু আহ, অশোককে অনেক মর্মাহত করলো। অশোক কিন্তু অনুতপ্ত বোধ করলেন যে আমি এত বড় মানে খারাপ কাজ করলাম কিভাবে, এতগুলা মানুষ আমি কিভাবে মেরে ফেললাম। ঠিক আছে, এতগুলা মানুষ আমি কিভাবে মেরে ফেললাম। তো এত ভয়াবহতা দেখে অশোকের বোধোদয় হলো, এবং অশোক এরপরে বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন। কারণ তখন বৌদ্ধ ধর্মকে বলা হতো শান্তির ধর্ম, এবং বৌদ্ধ ধর্মে জীব হত্যা মহাপাপ, বিভিন্ন রকম ইয়ে আছে। অশোক কিন্তু বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন তিনি, এবং তিনি চেঞ্জ হয়ে গেলেন পুরোপুরি। তিনি তার রাজত্বের বিভিন্ন এলাকায় বিভিন্ন রকমের স্তম্ভ স্থাপন করলেন, এবং সেখানে বিভিন্ন রকম শান্তির বাণী তিনি লিখে রাখলেন। এই জন্য অশোককে বলা হয় বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন। অশোক হিন্দু থেকে বৌদ্ধ হয়ে যান কলিঙ্গের যুদ্ধের ভয়াবহতা দেখে, এবং তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন, এবং বৌদ্ধ ধর্মের প্রচারে তিনি বিশ্বব্যাপী বৌদ্ধ ধর্মকে প্রচারে তিনি কাজে লেগে পড়েন। এইভাবে চন্দ্রগুপ্ত মৌর্য বংশ চলতেছে। চলতে চলতে চন্দ্রগুপ্ত মৌর্য বংশের শেষ রাজা তিনি হচ্ছেন বৃহদ্রথ। শেষ রাজা হচ্ছেন কি? বৃহদ্রথ। এই ইনফোগুলো আমাদের পরীক্ষা লাগে, যে প্রথম রাজা চন্দ্রগুপ্ত মৌর্য, শ্রেষ্ঠ রাজা হচ্ছে অশোক, আর শেষ রাজা হচ্ছেন বৃহদ্রথ। এবং এই যে মৌর্য বংশ, এই মৌর্য বংশের রাজধানী ছিল পাটালিপুত্র। এগুলা পরীক্ষায় আসে। পাটালিপুত্র, বর্তমানে যেটাকে বলা হয় পাটনা। ভারতের পাটনা এলাকার নাম তোমরা শুনছো, বাংলাদেশের কাছেই, বেশি দূরে না। পাটনা, এই পাটনা হচ্ছে পাটালিপুত্র। এই পাটালিপুত্র ছিল মৌর্য বংশের রাজধানী। ওকে, পাটালিপুত্র ছিল মৌর্য বংশের রাজধানী, এবং শেষ রাজা ছিলেন বৃহদ্রথ। এই ইনফোগুলো আমাদের কিন্তু মৌর্য বংশ থেকে মনে রাখতে হবে। মৌর্য বংশ কে আক্রমণ করলো শুঙ্গ বংশ। দেখো, শুঙ্গ বংশের আক্রমণে মৌর্য বংশ বিলুপ্ত হলো। তারপরে এই এলাকায় শাসনভার চলে গেল শুঙ্গদের হাতে। হ্যাঁ, শুঙ্গদের পরেও কিছু অন্ধ্র, তারপরে শক, পল্লর, কুষাণ, এরকম কিছু রাজবংশ বাংলা এলাকা শাসন করলো। তাদের নাম কিন্তু আমাদের জানার কোনো দরকার নাই, এগুলো বইপত্রেও বলা নাই। মানে এগুলো এত রেয়ার, যেগুলো যে গতানুগতিক বইগুলো আমরা পড়ি মেডিকেল ভর্তি পরীক্ষা বা বিসিএস পরীক্ষা, ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য, সেই বইগুলোতে ওই রাজবংশের নামগুলো মেনশন করা নাই। হ্যাঁ, তাহলে দেখো, জাস্ট আমরা মনে রাখতে পারি যে শুঙ্গ বংশের আক্রমণে মৌর্য বংশের অবসান ঘটে। তারপরও আরো বেশ কিছু রাজবংশ কিন্তু বাংলায় রাজত্ব করছে, তাদের পরিসীমা অনেক অল্প ছিল, তাই তাদের ব্যাপারে অত আমাদের জানার দরকার নাই। এরপর যে বংশটা আসলো, সেই বংশের নাম গুপ্ত রাজবংশ। গুপ্ত রাজবংশ, মৌর্যের পরে আমরা ধরতে পারি গুপ্ত রাজবংশ। তাহলে মৌর্য আমাদের ক্লিয়ার। মৌর্যের পরে আমরা যাব গুপ্ত বংশে। গুপ্ত বংশে যদি আমরা আসি, এই গুপ্ত বংশে একটু খেয়াল রাখতে হবে, গুপ্ত বংশের প্রথম রাজা ছিলেন প্রথম চন্দ্রগুপ্ত। প্রথম রাজা ছিলেন প্রথম চন্দ্রগুপ্ত। শ্রেষ্ঠ রাজা ছিলেন সমুদ্রগুপ্ত, এবং শেষ রাজা ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এখানে মনে রাখতে হবে, আমরা কিন্তু তিনজন চন্দ্রগুপ্তের নাম শুনছি। একজন চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য তিনি ছিলেন মৌর্য বংশের রাজা, বা শ্রীগুপ্ত বলা হয় তাকে। চন্দ্রগুপ্ত মৌর্য অথবা শ্রীগুপ্ত, দুইটা নাম আছে। তিনি ছিলেন মৌর্য বংশের রাজা। বাট গুপ্ত বংশে দেখেও শুধু চন্দ্রগুপ্ত, মৌর্য কিন্তু পরে নাই। এইটাই বংশের নাম তার, গুপ্ত। গুপ্ত, এবং একজন প্রথম চন্দ্রগুপ্ত আর একজন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তো এই রাজবংশের, গুপ্ত রাজবংশের প্রথম রাজা ছিলেন প্রথম চন্দ্রগুপ্ত, আর শেষ রাজা ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত, আর শ্রেষ্ঠ রাজা ছিলেন সমুদ্রগুপ্ত। শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? সমুদ্রগুপ্ত। এই সমুদ্রগুপ্তকে বলা হয় ভারতের নেপোলিয়ন। আমরা নেপোলিয়নের নাম শুনছি, ফ্রান্সের নেপোলিয়ন, তাই না? ফরাসি বিপ্লবের শিশু বলা হয় যাকে, নেপোলিয়ন। সেই সমুদ্রগুপ্ত ছিলেন আমাদের, সমুদ্রগুপ্ত ছিলেন কি ভারতের নেপোলিয়ন বলা হতো। তার আমলে এই এলাকার বিজ্ঞান, সাহিত্য, এইসবের অনেক উন্নতি ঘটছে। আমরা বিভিন্ন রকম লোকের নাম শুনছি, যেমন বরাহমিহির, তারপরে আর্যভট্ট, এদের নাম শুনছি না আমরা। আর্যভট্ট, মহাবীর, যিনি শূন্য আবিষ্কার করেন, এই লোকজন কিন্তু এই সময়ে আস্তে আস্তে তারা কিন্তু মানে ছিলেন এই এলাকায় আর কি। আচ্ছা,
এখন এই হচ্ছে সমুদ্রগুপ্ত সম্পর্কে ব্যাপার, যে তাকে ভারতের নেপোলিয়ন বলা হয় এবং তিনি ছিলেন শ্রেষ্ঠ রাজা। শ্রেষ্ঠ রাজা তিনি ছিলেন। দ্বিতীয় চন্দ্রগুপ্ত যিনি ছিলেন তার থেকে দুইটা ইনফো পরীক্ষায় আসে। দ্বিতীয় চন্দ্রগুপ্তের দরবারে 9 জন বুদ্ধিমান লোক ছিলেন এবং তাদেরকে একত্রে বলা হতো নবরত্ন। এছাড়াও দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে ফা হিয়েন নামে একজন পর্যটক বাংলায় এসেছিলেন। ফা হিয়েন, ফা হিয়েন, আমরা এটা এভাবে মনে রাখি অনেকে যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, মানে আমরা বলতেছি চন্দ্র কয়টা, দুইটা, তাই না? চন্দ্র কি দুইটা না একটা? চন্দ্র কিন্তু একটা। তো চন্দ্র একটা, বাট আমরা যদি চন্দ্রকে দুইটা বলি তাহলে আমরা ভুল বলতেছি। ভুল বললে আমাদের কি দিতে হবে? জরিমানা দিতে হবে, শাস্তি হিসেবে জরিমানা দিতে হবে। জরিমানাকে ইংরেজিতে বলা হয় ফাইন। এই ফাইন আর ফা হিয়েন শুনতে অনেকটা কাছাকাছি, এইভাবে আমরা মনে রাখতে পারি আর কি, যে চাঁদকে দুইটা বলা হলে চাঁদ মন খারাপ করবে, জরিমানা বা ফাইন দিতে হবে। তাই ফা হিয়েন দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে তিনি বাংলায় পর্যটক হিসেবে এসেছিলেন। এবং এই গুপ্ত সময়কে বলা হয় স্বর্ণযুগ, বাংলার স্বর্ণযুগ। হ্যাঁ, এটাকেই বলা হয় স্বর্ণযুগ। এই আমলে এখানকার শিক্ষা, সাহিত্য, বিজ্ঞানের উন্নতি হয়েছিল, যথেষ্ট উন্নতি হয়েছিল। তাই গুপ্ত যুগকে বলা হয় স্বর্ণযুগ। এবং আমরা সামনে আরো ব্যাপার স্যাপার দেখবো, বাট এখন আপাতত মনে রাখি যে গুপ্ত যুগকে বলা হয় স্বর্ণযুগ, গুপ্ত যুগকে বলা হয় স্বর্ণযুগ। এখন স্বর্ণযুগের অবসান কিভাবে ঘটলো? আমরা জানি আমাদের বাংলাদেশ থেকে উত্তর দিকে আছে চায়না, এবং চায়নার যে মেইন জাতিগোষ্ঠী সেটা হচ্ছে হান জাতিগোষ্ঠী। তোমরা হয়তো শুনছো, বর্তমানেও চায়না যারা আছে তাদের বেশিরভাগই কিন্তু হান জাতিগোষ্ঠী। এই হান জাতিগোষ্ঠীর আক্রমণে গুপ্ত সাম্রাজ্য ভেঙে চুরে ছারখার হয়ে গেল। হ্যাঁ, হান জাতিগোষ্ঠী, বুঝতে, চাইনিজরা আগে থেকে একটু অ্যাগ্রেসিভ ছিল এবং তাদের আক্রমণে গুপ্ত সাম্রাজ্য ভেঙে চুরে একেবারে নিশ্চিহ্ন হয়ে গেল। এবং এভাবে কিন্তু বাংলায় গুপ্ত সাম্রাজ্যের অবসান ঘটলো। এভাবে কিন্তু বাংলায় গুপ্ত সাম্রাজ্যের অবসান ঘটলো। আচ্ছা, তারপর কি হলো? তারপর আমরা দেখতে পারতেছি রাজা শশাঙ্কের নাম আসছে। আমাদের এই যে সালগুলো লিখে রেখেছি, সালগুলো মুখস্থ করতে হবে না, জাস্ট আমি একটা ক্লাসের সম্পূর্ণ পূর্ণাঙ্গ করার জন্য দেওয়া দরকার, তাই দেয়া। এরপর আমরা চলে যাব হচ্ছে রাজা শশাঙ্কের কাছে। শশাঙ্কের নাম তোমরা শুনছো। আমরা দেখতে পারতেছি হানরা যখন গুপ্ত সাম্রাজ্যকে ভেঙে ফেলছে, ভেঙে ফেলার পর বাংলা কিন্তু ছিন্ন, মানে ভেঙে চুরে অনেক টুকরা টুকরা হয়ে গেছে। তখন এই যদি আমরা বাংলায় আসি, মনে করো বাংলা এলাকা, এই বাংলা এলাকার কয়েকটা জনপদকে একত্রিত করলেন শশাঙ্ক, এবং একত্রিত করে সে এলাকার নাম দেয়া হলো গৌড়। গৌড়। তখন বাংলাকে আমরা দুই ভাগে ভাগ করে ফেলতে পারি, একটা গৌড় এলাকা, একটা হচ্ছে বঙ্গ এলাকা। তাহলে খেয়াল করো, বাংলার 3টা জনপদ সম্ভবত, তখন কিন্তু বাংলা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, বাংলার সেরকম কোনো একত্রিত অবস্থায় বাংলা আর নাই। তখন শশাঙ্ক কি করলেন? 3টা জনপদকে একত্রিত করে গৌড় নামে একটা এলাকা তিনি গড়ে তুললেন, শশাঙ্ক। এই জন্য তোমরা বারবারই কিন্তু শুনবে গৌড়ের রাজা শশাঙ্ক। এবং শশাঙ্ককে বলা হয় বাংলার প্রথম, এটা টার্মটা এইভাবে ইউজ করা হয়, টার্মটা এইভাবে ইউজ করে যে বাংলার প্রথম আচ্ছা, এটা হবে নামটা এইভাবে, আমি মানে বলতে হয় কি, এভাবে বললে ভালো হয়, যে বাংলাকে একক স্বাধীন অঞ্চল হিসেবে শাসন করেন শশাঙ্ক। একক স্বাধীন অঞ্চল, এই কথাটা একটু বুঝাই দেই। একক স্বাধীন অঞ্চল, খেয়াল করো, এতদিন পর্যন্ত কিন্তু বাংলা কোনো একক স্বাধীন অঞ্চল ছিল না। মানে কি? মানে হচ্ছে ভাইয়া, মৌর্য বংশ যে শুধু বাংলা শাসন করতো তা না, বাংলার পাশাপাশি আশেপাশে ভারতের উত্তরপ্রদেশ, এখন যেগুলো এলাকা, দিল্লি, সেখানেও কিন্তু মৌর্য বংশের মানে বিস্তৃতি ছিল। গুপ্ত বংশ তারাও কিন্তু বাংলার পাশাপাশি বাংলার আশেপাশে যে এলাকাগুলো আছে সে এলাকাগুলোও শাসন করত। বাট শশাঙ্ক, শশাঙ্ক বাংলার রাজা, তিনি কিন্তু অনলি বাংলারই রাজা এবং শুধু বাংলাই, মানে বাংলার গৌড় এলাকাটা তিনি শাসন করতেন। এমন না যে শশাঙ্কের গৌড়ের পাশাপাশি এইদিকে হিমালয়ান এলাকা, ওইদিকে হচ্ছে মানে হিমাচল, ওইদিকে মনে করো উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, এই এলাকাগুলোতে কিন্তু তার কোনো রকম রাজত্ব ছিল না। শশাঙ্ক পুরাপুরি ডেডিকেটেড ছিলেন হচ্ছে বাংলা এলাকা, এবং বাংলা একক একটা স্বাধীন এলাকা হয়ে গেছে। আগে কিন্তু কি ছিল, আগে অনেকগুলো এলাকার মধ্যে একটা এলাকা ছিল বাংলা, যে হ্যাঁ মৌর্য বংশ এই বিশাল একটা এলাকা শাসন করে, তার মধ্যে হ্যাঁ পূর্ব দিকে বাংলা নামে একটা এলাকা আছে, মৌর্য বংশের একটা এলাকা হচ্ছে বাংলা এলাকা। বাট শশাঙ্ক কি করছে? শশাঙ্ক একক স্বাধীন অঞ্চল হিসেবে, যে না, বাংলা কোনো বড় এলাকার একটা ছোট্ট অংশ না, বাংলা নিজেই একটা স্বাধীন অঞ্চল এবং আমি বাংলার রাজা,
এই জন্য শশাঙ্কের নাম তোমরা কিন্তু শুনে রাখবে যে একক স্বাধীন অঞ্চল হিসেবে বাংলাকে শাসন করছেন কি রাজা শশাঙ্ক। রাজা শশাঙ্ক একক স্বাধীন অঞ্চল হিসেবে বাংলাকে শাসন করছে। ওকে, আচ্ছা, তারপরে যদি আসি আমরা, শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ সুবর্ণতে। এটা কিন্তু আসে অনেক, আমি বলছি কিন্তু কর্ণ সুবর্ণ, যে এতদিন পর্যন্ত রাজধানী কিন্তু পাটালিপুত্রে ছিল। অর্থাৎ দেখো, মৌর্য বংশের রাজধানীও পাটালিপুত্রে, গুপ্ত বংশের রাজধানীও পাটালিপুত্রে, বাট শশাঙ্ক রাজধানী নিয়ে আসছে কর্ণ সুবর্ণ। কর্ণ সুবর্ণ বলতে বর্তমানে মুর্শিদাবাদ এলাকা, ভারতের যে মুর্শিদাবাদ এলাকা আছে সেই এলাকাটাকে বোঝায়। দেখো, গৌড়ের মুর্শিদাবাদ বা কর্ণ সুবর্ণ এলাকা ছিল শশাঙ্কের রাজধানী। তার আগে গুপ্ত এবং মৌর্য বংশের রাজধানী ছিল পাটালিপুত্রে। তোমরা যখন এগুলো জিকের বই থেকে মুখস্থ করবা এখন খুব সহজ লাগবে, খুব ইজি লাগবে, যে ভাইয়া তো এইভাবে বলে আসছিল আমাদেরকে, এইভাবে চেঞ্জ হয়েছে, এখন দেখবে ইজিলি মনে থাকবে। তুমি ক্লাসটা করার পর জাস্ট যদি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো সলভ করো, তোমার পড়ালেখা একেবারে মাথায় গেঁথে যাবে। এটা দীর্ঘদিন তোমার মনে থাকবে, 5-7 বছর তোমার মনে থাকবে, শুধু মেডিকেল ভর্তি পরীক্ষা না, এরপরেও তোমার মনে থাকবে। তাহলে দেখো, কর্ণ সুবর্ণের রাজধানী নিয়ে আসলেন শশাঙ্ক। হ্যাঁ, এই হচ্ছে শশাঙ্কের ব্যাপার। তাহলে শশাঙ্কটাকে আমাদের মাথায় ধরতেছে শশাঙ্কের ব্যাপারটা। শশাঙ্ক যখন বাংলা শাসন করতেছেন, মানে গৌড় এলাকা শাসন করতেছেন শশাঙ্ক, তখন শশাঙ্ক বাংলার পাশাপাশি দিল্লিতে অ্যাটাক করলেন। বাংলা থেকে চলে গিয়ে তিনি দিল্লিতেও অ্যাটাক করলেন। তখন দিল্লির রাজা ছিলেন রাজবর্ধন। দিল্লির রাজা কে ছিলেন? রাজবর্ধন। শশাঙ্কের আক্রমণে রাজবর্ধন মারা গেলেন। গল্পগুলো একটু শুনো। বাংলার গৌড় শাসন করতেছে, ভালো কথা, তারপরে আমরা জানি যে সবাই চায় সাম্রাজ্য বিস্তার করতে। তো শশাঙ্ক দিল্লি আক্রমণ করতে গেলেন। দিল্লি আক্রমণ করে দিল্লির রাজা রাজবর্ধনকে তিনি মেরে ফেললেন। রাজবর্ধন বা রাজ্যবর্ধনও বলা হয় অনেক সময়। এই রাজ্যবর্ধন মারা যাওয়ার পর দিল্লির ক্ষমতায় আসলো রাজ্যবর্ধনের ছোট ভাই হর্ষবর্ধন। হর্ষবর্ধন তারপর দেখা দিলে কি হয়েছে, শশাঙ্ক 606 থেকে 637 পর্যন্ত বাংলা শাসন করছে। পরবর্তীতে যাকে মেরে ফেলছিল, শশাঙ্ক কাকে মেরে ফেলছে? রাজ্যবর্ধনকে মেরে ফেলছে। রাজ্যবর্ধনের ছোট ভাই হর্ষবর্ধন তিনি দিল্লি থেকে এসে আবার বাংলা দখল করে ফেলছেন। প্রতিশোধ নিতে আসছে যে তুই আমার বড় ভাইকে মেরে ফেলেছিস। সেই জন্য হর্ষবর্ধন আবার শশাঙ্ককে পরাজিত করে বাংলা দখল করে নেন এবং এই যে 637 থেকে 647 পর্যন্ত হর্ষবর্ধন বাংলা দখল করে রাখেন। ঠিক আছে, বাংলায় হর্ষবর্ধনের শাসন চলে কতদিন? মাত্র 10 বছরের মতো হর্ষবর্ধনের শাসন আমল চলে। এই হর্ষবর্ধনের মৃত্যুর পর, হ্যাঁ, হর্ষবর্ধনের মৃত্যুর পর বাংলায় একটু চেঞ্জ আসে। সেই চেঞ্জটা কিরকম? চেঞ্জটা হচ্ছে, দেখো কি হয়েছে, আমি একটু এগুলো মুছি, হ্যাঁ, কিছু লেখা মুছে ফেলি। এগুলো উঠানো হয়েছে সবার, আশা করি। বাংলায় একটা বিশেষ সময় চলে আসে, সেই সময়টাকে বলা হয় মাৎস্যন্যায়। মাৎস্যন্যায় মানে কি? মৎস্যদের মাঝে যে অন্যায়টা ঘটে। মৎস্যদের মধ্যে কি অন্যায় ঘটে? একটা পুকুরে বড় মাছগুলো ছোট মাঝারি সাইজের মাছগুলোকে খেয়ে ফেলে, আবার মাঝারি সাইজের মাছগুলো ছোট সাইজের মাছগুলোকে খেয়ে ফেলে। মানে বুঝছি কিনা? আমি যদি উল্টা দিকে যাই, একেবারে ছোট মাছগুলাকে মাঝারি সাইজের মাছ খায়, আর মাঝারি সাইজের মাছগুলাকে বড় সাইজের মাছগুলো খেয়ে ফেলে। এইভাবে কিন্তু পুকুরে সব মাছ আস্তে আস্তে ছোট মাছগুলো নিশ্চিহ্ন হয়ে যায়। ঠিক একই রকম বাংলায় এই শশাঙ্ক হর্ষবর্ধন চলে যাবার পর বাংলায় মাৎস্যন্যায় পরিস্থিতির উদ্ভব ঘটে। অর্থাৎ বাংলায় তখন অরাজকতা ছিল, অরাজকতা। এখানে কোনো রাজা ছিল না, রাজা ছিল না, এবং জোর যার মুল্লুক তার, যে যাকে পারত অন্যায় বিচার করে বিভিন্ন জিনিস সুযোগ সুবিধা আদায় করে নিত। কোন রকম রাজ্য এখানে ছিল না, অরাজক একটা পরিস্থিতি চলতেছিল। এটা কখন? দেখো, 647 থেকে 755। তাই এটাকে বলা হয় হচ্ছে খ্রিস্ট সপ্তম ও অষ্টম শতক। হ্যাঁ, সপ্তম ও অষ্টম শতক, এই সময়টা বুঝো নাই? এটা কতটুকু হবে বলো? 647 তো হচ্ছে সপ্তম শতকে, শতক তো না, শতাব্দী, আমরা শতাব্দী বলতে পারি। শতাব্দীতে, শতাব্দী মানে 647 তো হচ্ছে সপ্তম শতাব্দীতে, আর 755 হচ্ছে অষ্টম শতাব্দীতে। তো এই সময়টায় হচ্ছে মাৎস্যন্যায় পরিস্থিতি বিরাজ করতো। আমরা এই সালটা একটু মনে রাখতে পারি। মাৎস্যন্যায় কতদিন বিরাজ করছে? 647 থেকে 755। এই সময় কালটাতে, এই বিফোর আন্ন ডোমিনি,
মানে খ্রিস্টপূর্ব 647 থেকে 755 পর্যন্ত মাৎসন নেয়। এই সময়টায় যে যাকে পারছে যেভাবে অত্যাচার নির্যাতন করে বেঁচে থাকছে, ঠিক আছে। তো এইরকম পরিস্থিতি তো দীর্ঘদিন চলতে দেওয়া যায় না। তখন বাংলা এলাকার যে লোকজন আছে তারা ডিসিশন দিলেন যে শত বছর যাবত আমরা একটা অরাজকতার মধ্যে আছি, কোন রকম সিস্টেম আমাদের মধ্যে নাই। তখন তারা ঠিক করলেন যে আমাদের এইভাবে তো চলে না, আমাদের মধ্যে কাউকে রাজা হিসেবে নির্বাচন করতে হবে। এবং যেহেতু কেউ যুদ্ধ করে রাজত্ব জয় লাভ করতে পারতেছে না, এতদিন পর্যন্ত এক রাজাকে হারিয়ে আরেক রাজা রাজত্ব অধিগ্রহণ করছে, কিন্তু এখন তো সেই সামর্থ্য কারো নাই। তাই এই এলাকার লোকজন, বাংলা এলাকার লোকজন চিন্তা ভাবনা করে ডিসিশন নিয়ে ঠিক করলেন যে আমরা এখন একজনকে রাজা হিসেবে নির্বাচন করব। চিন্তা করে দেখো, আজকে থেকে অনেক বছর আগে নির্বাচনের কথাবার্তা কিন্তু তাদের মাথায় আসছে। তো এই নির্বাচন মানে এমন না পোলিং হয়েছে, এমন না কিন্তু যে সবাই মিলেমিশে ব্যালট পেপারে ভোট দিয়ে বা ইভিএম এ ভোট দিয়ে নির্বাচন করছে, তেমন না। গণ্যমান্য ব্যক্তি যারা ছিলেন তারা মিলেমিশে গোপাল নামে একজনকে, গোপাল গোপাল নামে একজনকে বাংলা শাসনের দায়িত্ব দিলেন এবং তিনি হয়ে গেলেন পাল বংশের প্রথম রাজা। এই যে পাল বংশ আমরা দেখতে পাচ্ছি, পাল বংশই হচ্ছে সেই বংশ যারা গণতান্ত্রিক ভাবে নির্বাচিত হয়েছিল। এটা কিন্তু পরীক্ষায় আসে যে কোন রাজারা গণতান্ত্রিক ভাবে নির্বাচিত হয়ে বাংলা শাসন করেছেন। অ্যান্সার হচ্ছে পাল রাজারা। পালরা কিন্তু কারোর সাথে যুদ্ধ করে নাই। আমরা যদি মৌর্য বলি, গুপ্ত বলি, শশাঙ্ক, সবাই কিন্তু যুদ্ধের মাধ্যমে, হ্যাঁ, শক্তি প্রয়োগ করে শাসনভার নিজেদের হাতে নিয়েছিলেন। বাট পাল রাজাদেরকে গণতান্ত্রিক ভাবে বাংলা এলাকার লোকেরাই নির্বাচন করছে যে হ্যাঁ তোমরা এখন আমাদের এলাকাটা শাসন করো। এবং এই গণতান্ত্রিক ভাবে যারা নির্বাচিত হয়েছিলেন তারাই কিন্তু দীর্ঘদিন, প্রায় দেখো প্রায় 400 বছর, প্রায় 350 থেকে 400 বছর বাংলাকে শাসন করছে। তাই একটা প্রশ্ন পরীক্ষায় আসে যে প্রাচীন বাংলার সবচেয়ে দীর্ঘস্থায়ী শাসন আমল কোনটা ছিল? অ্যান্সার হচ্ছে পাল বংশ, পাল ডাইনেস্টি। তারা ছিল সবচেয়ে দীর্ঘস্থায়ী। স্বর্ণযুগ ছিল গুপ্ত, বাট সবচেয়ে দীর্ঘস্থায়ী ছিল কারা? পালরা। পাল বংশের প্রথম রাজা হচ্ছে কে? গোপাল। পাল বংশের শ্রেষ্ঠ রাজাকে, মানে পাল বংশের কোন রাজার আমলে সবচেয়ে বড় এলাকা জুড়ে রাজত্ব বিস্তৃত ছিল? ধর্মপালের আমলে। ধর্মপাল, ধর্মপালের আমলে। এই ধর্মপাল সম্পর্কে আমাদের আরো দুই একটা ইনফো মনে রাখা উচিত। ধর্মপাল কিন্তু সোমপুর বিহার, আমাদের নওগাঁয় যেটা আছে, এটা প্রায় এমসিকিউ আসে, সোমপুর বিহার নির্মাণ করেন। সোমপুর বিহার নির্মাণ করেন এবং তার আমলে 3টা রাজবংশের মধ্যে একটা সংঘর্ষ হয়েছিল। অনেকে বলে 4টা রাজবংশের মধ্যে হয়েছিল। তো ওই সংঘর্ষকে বলা হয় ত্রিমুখী সংঘর্ষ। এই পয়েন্টগুলো কিন্তু এমসিকিউ আসবে, আমি যেগুলো লিখে দিচ্ছি। হ্যাঁ, তাহলে দেখো, ধর্মপাল ছিলেন হচ্ছে শ্রেষ্ঠ রাজা। ধর্মপাল ছিলেন হচ্ছেন শ্রেষ্ঠ রাজা এবং তার আমলে সোমপুর বিহার, তিনি সোমপুর বিহার প্রতিষ্ঠা করছেন এবং ত্রিমুখী সংঘর্ষ, 3টা রাজবংশের মধ্যে যুদ্ধ হয়েছিল, এটাকে বলা হয় ত্রিমুখী সংঘর্ষ। আচ্ছা, এরপর পাল বংশের শেষ রাজাকে, পাল বংশের শেষ রাজাকে, এটা বেশি ইম্পর্টেন্ট না, বিকজ এই ইনফোটা নিয়ে একটু মানে বিতর্ক আছে। তো আমি এখানে পাল বংশের শেষ রাজা হিসেবে রামপালকে লিখতেছি। রামপাল, অনেক জায়গায় মদন পালও লেখা থাকতে পারে, যেটা পরীক্ষা থাকবে ওটাই আমরা অ্যান্সার করব। হ্যাঁ, বেশি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে, আসলে দুইটাই অ্যাপ্রোপ্রিয়েট। আসলে কোন সেন্সে কোশ্চেনটা করছে, ব্যাপারটা কি রকম, যে রামপাল শেষ রাজা ছিলেন এবং সবল ছিলেন, তার মানে তিনি রাজা ছিলেন এবং তার কথাবার্তা লোকজন শুনতো, তার নিষেধাজ্ঞা লোকজন মানতো। মদন পালও রাজা ছিলেন, ওই যে বলে না গায়ে মানে না আপনি মোরল, ওই রকম ছিলেন হচ্ছে মদন পাল। মদন পাল রাজা ছিলেন, বাট তার কথাবার্তা কেউ শুনতো না। তাহলে আমরা বলতে পারি তিনি ছিলেন অতি দুর্বল একজন রাজা, তাকে কেউ মানতো না। তুমি রাজা, রাজার মতো থাকো, তোমাকে মানি না, আমরা আমাদের মতো চলবো। বাট রামপাল পর্যন্ত লোকজন মেনে চলছিল যে না, ওনাকে মানা উচিত, উনি রাজা, না মানলে আমার শাস্তি হইতে পারে। মদন পালকে আর কেউ মানে নাই, ওই গায়ে মানে না আপনি মোরলের মতো মদন পাল ছিলেন। বাট সবল রাজা, অ্যাক্টিভ রাজা ছিলেন হচ্ছেন রামপাল। মদন পাল একজন দুর্বল রাজা ছিলেন, তার তেমন কোনো ক্ষমতা ছিল না। আচ্ছা, তো এখানে এই আমলে আরেকটা ঘটনা ঘটছিল, সেটা হচ্ছে কৈবর্ত বিদ্রোহ। এটা একটু আমাদের বুঝতে হবে। কৈবর্ত, কৈবর্ত বিদ্রোহ বা বরেন্দ্র বিদ্রোহ, এটা পাল আমলে ঘটছিল। তো কৈবর্ত মানে কি? কৈবর্ত মানে হচ্ছে জেলে, জেলে সম্প্রদায়, যারা নদী কেন্দ্রিক, যাদের নদী কেন্দ্রিক যাদের হচ্ছে অর্থনীতি, তাদেরকে বলা হতো কৈবর্ত। কারণ কৈবর্তদের সাথে গোপালদের, পালদের কেন ঝামেলা লাগলো, ঝামেলাটা আমাদের একটু বুঝতে হবে।
দেখো মৌর্য এবং গুপ্ত তারা কিন্তু হিন্দু হিন্দু ছিলেন মূলত, এবং গুপ্ত সাম্রাজ্যের আমলে কিন্তু হিন্দু ধর্মের বিভিন্ন প্রথাগুলো গড়ে উঠছে। পালরা ছিলেন বৌদ্ধ, এবং বৌদ্ধ ধর্মে আমরা জানি জীব হত্যা মহাপাপ, তারা কিন্তু জীবন হত্যা করতে পারবেন না। আর কৈবর্তরা কি ছিলেন? কৈবর্তরা ছিলেন জেলে, জেলেরা মাছ ধরে খায়, মাছ তো একটা জীব, তো তারা জীব হত্যা করে। তাই দেখো, পালরা কিন্তু বৌদ্ধ ছিলেন, তার মানে তারা জীব হত্যা করতে দিবেন না, বাট কৈবর্তরা জীব হত্যা করেই বেঁচে থাকে, মাছ হত্যা করে, মাছ তো জীব। তাহলে এখানে ঝামেলা লেগে গেল। পাল শাসকরা বললেন যে তোমরা এইসব মাছ চাষ ধরতে পারবা না, বিভিন্ন রকম বাধা বিপত্তি তাদের সামনে থ্রো করলেন। বাট কৈবর্তরা তো কি, আমাদের যদি মাছ ধরতে না দাও আমরা কি খেয়ে বেঁচে থাকবো? তখন কৈবর্তরা মানে জেলেরা এই পাল শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ করলেন। এটাকে বলা হয় কৈবর্ত বিদ্রোহ। ঠিক আছে, এটা কিন্তু আসে, কৈবর্ত বিদ্রোহ কখন হয়েছে? পাল আমলে। এখন তুমি যদি বই থেকে মুখস্থ করো কৈবর্ত বিদ্রোহ কেন হয়েছে পাল আমলে, তুমি পড়বা 14 দিন পর বা 20 দিন পর ভুলে যাবা। কিন্তু তুমি যখন ব্যাকগ্রাউন্ডে স্টোরিটা জানতেছো, এই জানতে কতক্ষণ লাগলো? 1 মিনিট লাগছে। এই পরে এখন তোমার সারা জীবন মনে থাকবে যে কাহিনী হয়েছিল কি, পালরা বৌদ্ধ ছিলেন, বৌদ্ধরা জীব হত্যা মহাপাপ মনে করতেন, তাই তারা মাছ ধরতে দিবেন না। তখন যারা মাছ ধরে মানে কৈবর্তরা, তাহলে তারা পালদের বিরুদ্ধে সংগ্রাম করবে, এটাকেই বলা হতো কৈবর্ত বিদ্রোহ। ঠিক আছে, এই হচ্ছে পাল বংশ সবচেয়ে দীর্ঘস্থায়ী শাসন আমল ছিলেন। আচ্ছা, এখন এই পাল বংশের অবসান ঘটলো কিভাবে? পাল বংশের মধ্যেই পাল রাজাদের আন্ডারে ভারতের দাক্ষিণাত্য, দাক্ষিণাত্য আমরা বুঝি, ভারতের দাক্ষিণাত্য মানে কি? এই হচ্ছে ভারত, ভারতের এখানে একটা পাহাড় আছে বলা হয় বিন্ধ্যা পর্বত, বিন্ধ্যা পর্বত। এই বিন্ধ্যা পর্বতের যে দক্ষিণ সাইড সেটাকে বলা হয় দাক্ষিণাত্য, দাক্ষিণাত্য। দাক্ষিণাত্য থেকে একজন কর্মচারী এসে পাল রাজবংশে কাজ করতেন। ঠিক আছে, তার নাম ছিল সামন্ত সেন। আচ্ছা, নামগুলো আমি না লিখি যেহেতু পরীক্ষাগুলো আসবে না। তার নাম ছিল সামন্ত সেন, তোমরা চাইলে লিখে রাখতে পারো, বাট আমি বোর্ডে যেগুলো লিখছি না সেগুলো কিন্তু পরীক্ষায় আসার কোনো চান্সই নেই, এগুলো জাস্ট গল্প আকারে উপস্থাপনের জন্য। পালদের রাজকার্যে রাজদরবারে কাজ করতেন ভারতের দাক্ষিণাত্য থেকে আসা, সাউথ ইন্ডিয়া থেকে আসা একজন লোক, যার নাম হচ্ছে সামন্ত সেন। সামন্ত সেন, সামন্ত সেনের ছেলে ছিলেন হেমন্ত সেন। আমরা এখন একটু আসি, এই যে সেনের কথাবার্তা চলে আসছে। হ্যাঁ, সামন্ত সেনের ছেলে ছিলেন হেমন্ত সেন। আমরা পাল বংশ পড়ে ফেলছি তো, গোপাল, ধর্মপাল, রামপাল। আচ্ছা, তাহলে আমরা এখন এই যে সেন বংশে চলে আসছি, সেন বংশে চলে আসছি। তাহলে দেখো, পালদের আন্ডারে কাজ করতেন দাক্ষিণাত্য থেকে আসা সামন্ত সেন। সামন্ত সেনের ছেলে ছিলেন হেমন্ত সেন। এই হেমন্ত সেন বিভিন্ন কৌশলে পালদেরকে বাংলা থেকে উচ্ছেদ করে এবং নিজেই কর্মচারী ছিল, পালদের কর্মচারী ছিলেন হেমন্ত সেন। হেমন্ত সেন নিজেই রাজা হয়ে যান, বাংলার রাজা হয়ে যান। বুঝতে পারছো? পালদেরকে ছলে বলে কৌশলে বা টুকটাক শক্তি প্রয়োগ করে পালদেরকে তিনি হচ্ছে বাংলা থেকে বিতাড়িত করেন, বাংলায় তাদের যে শাসন কার্য সেটার অবসান ঘটান, এবং নতুন একটা রাজবংশ বাংলাকে শাসন করতে শুরু করে, সেটা হচ্ছে সেন বংশ। এবং সেন বংশের প্রথম রাজা হচ্ছেন হেমন্ত সেন। শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? শ্রেষ্ঠ রাজা ছিলেন বিজয় সেন। পরীক্ষায় সবচেয়ে বেশি আসে শ্রেষ্ঠ রাজাদের। শ্রেষ্ঠ রাজা বলতে কি, যার সময়ে সবচেয়ে বড় এলাকা জুড়ে রাজত্ব বিস্তৃত ছিল। এবং শ্রেষ্ঠ রাজাদের নামগুলো মনে রাখা ইজি, কিন্তু দেখো নামগুলাও একটু শ্রেষ্ঠ শ্রেষ্ঠ। যেমন দেখো, গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা সমুদ্রগুপ্ত, সমুদ্র বিশাল একটা ব্যাপার, তাই না? সমুদ্রগুপ্ত। পাল বংশের শ্রেষ্ঠ রাজা ধর্মপাল, নামের মধ্যে ধর্ম আছে, খুব ধার্মিক ব্যক্তি, তো তাকেই তো আমরা শ্রেষ্ঠ বলবো। আবার দেখো, তোমার এখানে শ্রেষ্ঠ রাজা হচ্ছে বিজয় সেন, বিজয় জয় লাভ করছে, তার উপরে কেউ আছে নাকি? তো সেই শ্রেষ্ঠ রাজা, নামগুলো শুনলেই বোঝা যায়। হ্যাঁ, বিজয় সেন, সেন বংশের শ্রেষ্ঠ রাজা। তারপরে হচ্ছে ধর্মপাল, পাল বংশের শ্রেষ্ঠ রাজা। আর হচ্ছে তোমার সমুদ্রগুপ্ত হচ্ছে গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা, এমনিতেই নামেই বোঝা যায়। আর অশোকটা একটু মনে রাখতে হবে, অশোক হচ্ছে মৌর্য বংশের শ্রেষ্ঠ রাজা। ঠিক আছে, তো শ্রেষ্ঠ রাজা ছিলেন হচ্ছে কে? বিজয় সেন। শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? বিজয় সেন। আচ্ছা, তারপরে শেষ রাজা কে ছিলেন এটা নিয়ে একটু কনফিউশন আছে। একটা বলা হয় লক্ষণ সেন, আবার কোথাও কোথাও বলা আছে কেশব সেন। আমি তোমাদের ব্যাপারটা ক্লিয়ার করে দিব, টেনশন নাই।
বিজয় সেন, লক্ষণ সেন, কেশব সেন, হ্যাঁ, এই নামগুলা। এখন সেনদের আমলে কি হয়েছিল? সেনদের আমলে হচ্ছে কৌলিন্য প্রথা চালু হয়েছিল। কৌলিন্য প্রথা, এখানে একজন রাজা ছিলেন যার নাম হচ্ছে বল্লাল সেন। বল্লাল সেন তিনি কৌলিন্য প্রথা চালু করছিলেন। কৌলিন্য প্রথা মানে হচ্ছে কি? কৌলিন্য প্রথা মানে হচ্ছে যে তিনি হিন্দু সমাজকে বিভিন্ন রকম স্তরে ভাগ করছিলেন। ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র, নমশূদ্র, হ্যাঁ, ক্ষত্রিয় আছেন না, এগুলো, এটাকে বলে কৌলিন্য প্রথা, স্তর বিন্যাস করা হিন্দু সমাজের। এই জিনিসটা কিন্তু সেন বংশের আমলে চালু হয়েছে এবং এটা করছেন স্পেসিফিক্যালি বলতে গেলে বল্লাল সেন। আচ্ছা, তো সেন বংশ হচ্ছে বাংলায় রাজত্ব করতেছে। বাংলায় রাজত্ব শুরু হলো তাদের মূলত বলতে গেলে 1098 সাল থেকে 1204 সাল। এখন এদের এই সেনদের এদের ছিল কোথায়? এদের রাজধানী ছিল হচ্ছে নদিয়াতে। যেমন দেখো, মৌর্য বংশ ছিল কোথায়? পাটালিপুত্র, গুপ্তের পাটালিপুত্র, হ্যাঁ, তারপরে শশাঙ্কের কর্ণ সুবর্ণ। একই রকম সেন বংশের রাজধানী ছিল কোথায়? সেন বংশের রাজধানী ছিল হচ্ছে নদিয়াতে। নদিয়া বর্তমানে ভারতের একটা জেলা, নদিয়া। হ্যাঁ, নদিয়াতে ছিল তাদের হচ্ছে শাসন কাজ চলতেছিল নদিয়াতে। এখন এনে একটু বুঝতে হবে আমাদের, এই সেন বংশের কোনো তেমন কোনো ক্রেডিট নাই আসলে বলা। আমি যদি এখানে একটু ছবি আঁকি, এই নদিয়াতে, নদিয়াতে সেন বংশের শেষ রাজা শাসন করতেছেন, তার নাম হচ্ছে লক্ষণ সেন। কত সাল চলতেছে? সাল চলতেছে 1204। এমন অবস্থায় কি হয়েছে আমরা জানি, 1191 সালে, 1191 সালে এবং 1192 সালে দুটা যুদ্ধ হয়েছে। 1191 সালে হয়েছিল তরাইনের প্রথম যুদ্ধ। তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল 1191 সালে, আর তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1192 সালে। এখন তরাইন নামে এলাকায় যুদ্ধ হয়েছে কার কার মধ্যে? মোহাম্মদ ঘুরির সাথে পৃথ্বীরাজ চৌহানের। এখন প্রথম যুদ্ধে কি হয়েছিল? প্রথম যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান জিতছে। 1191 সালে পৃথ্বীরাজ চৌহান জিতছে। আর 1192 সালে যে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান হেরে গেছে। জিতছে কে? জিতছে আফগান শাসক মোহাম্মদ ঘুরি। মোহাম্মদ ঘুরি যখন পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করলেন, তখন দিল্লিতে শুরু হয়ে গেল মুসলিম শাসন, এবং এর প্রভাব তো বাংলায় পড়বেই কিছুক্ষণ পর। তো দেখা গেল ওইখান থেকেই, মানে ওই এলাকায় কারা তখন শাসন করতেছে? শামসুদ্দিন ইলতুৎমিশ। আমি তোমাদের একটা ক্লাসে এগুলো ক্লিয়ার করছি না, যে প্রথম শাসক মানে বাংলায় মুসলিম শাসনের সূচনা করছেন মোহাম্মদ ঘুরি, বাট বাংলার প্রথম মুসলিম শাসক হচ্ছেন কুতুবউদ্দিন এইপ্যাক। কে ছিল? কুতুবউদ্দিন এইপ্যাক। কেন? মোহাম্মদ ঘুরি তো অনেক বড় এলাকার শাসক ছিলেন, তো তিনি আফগান শাসন করেন, আবার ভারত জয় করার পর ভারতও তিনি একা একা শাসন করতে পারবেন? অ্যান্সার হচ্ছে না, পারবেন না। তাই তিনি তার সেনাপতি কুতুবউদ্দিন এইপ্যাককে বললেন যে তুমি ভারতবর্ষের দেখভাল করো। তাই জয় করছেন, ভারতকে জয় করছেন মোহাম্মদ ঘুরি, বাট ভারতকে শাসন কিন্তু তিনি ডিরেক্টলি করেন নাই, তিনি করে দিচ্ছেন কার মাধ্যমে? কুতুবউদ্দিন এইপ্যাকের মাধ্যমে। তাই বলা হয় ভারতে মুসলিম শাসনের সূচনা করেন মোহাম্মদ ঘুরি, বাট ভারতের প্রথম মুসলিম শাসক কুতুবউদ্দিন এইপ্যাক। ওকে, তো এখন ওইখান থেকে দিল্লি থেকে তখন মুসলিম শাসকরা এখানে পাঠালেন হচ্ছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজিকে। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি 1204 সালে বাংলা আক্রমণ করেন, এবং তার ব্যাপারেও আমি গল্প করছি টাইম ফ্রেমের ক্লাসটাতে। তিনি হচ্ছেন এত জোরে এত দ্রুত গতিতে ঘোড়া ছুটাতেন যে তার সাথে মাত্র 18 জন অশ্বারোহী আসতে পারছিল, সৈনিক আসতে পারছে, বাকিরা আসতেই পারে নাই তার সাথে। এই 18 জন সৈনিকের ক্ষিপ্রতা দেখে লক্ষণ সেন ভয় পেয়ে গেলেন। তখন নদিয়ার রাজা কে? লক্ষণ সেন। লক্ষণ সেন ভয় পেয়ে পিছনের দরজা দিয়ে পালিয়ে গেলেন, রাজদরবারের পালিয়ে গেলেন, এবং পালিয়ে যাওয়ার মাধ্যমে কিন্তু নদিয়া এই এলাকাটা মুসলিমদের দখলে চলে আসলো। এখন এখানে কিন্তু সেন বংশের অবসান ঘটে নাই। কেন ঘটে নাই? তারা ওইখান থেকে পালিয়ে চলে আসলেন আমাদের বর্তমান মুন্সিগঞ্জ এলাকায়, এটাকে বলা হয় বিক্রমপুর। বিক্রমপুরে চলে আসলেন। বিক্রমপুরে এসে তারা ঘাঁটি স্থাপন করলেন। বিক্রমপুরে নদিয়া থেকে পালায় এসে বিক্রমপুরে। এবং লক্ষণ সেনের ছেলে কে ছিলেন? কেশব সেন। কেশব সেন কিন্তু বিক্রমপুরে কিছুদিন চিল্লাচিল্লি করছে, বুঝো নাই, বিক্রমপুরে কিছুদিন রাজত্ব ধরে রাখছিলেন। তাই এটা একটু ব্যাপারটা এরকম
যে লক্ষণ সেন কিন্তু নদিয়া, মানে লক্ষণ সেন বলতে গেলে প্রকৃত রাজা লক্ষণ সেনই সর্বশেষ প্রকৃত রাজা ছিলেন। যে রাজা পালিয়ে আসছে তারপর কি তারা রাজত্ব আছে বলা যায়? বলা যায় না। তারপরও তারা তাদের যে বংশটা ছিল সেটা বিক্রমপুরে এসে কিছুদিন শাসন কার্য পরিচালনা করে। সেই সেন্সে আমরা বলতে পারি যে সেন বংশের সর্বশেষ রাজা ছিলেন কেশব সেন, লক্ষণ সেন না। কিন্তু কে ছিলেন? কেশব সেন ছিলেন। এবং এটা পরীক্ষায় আসলে যদি লক্ষণ সেন এবং কেশব সেন দুইটাই দেওয়া থাকে অ্যান্সারে, আমরা কেশব সেনই দাগাবো, বিকজ এই প্রশ্নটা একবার বিসিএস এ আসছিল এবং সেখানে অ্যান্সার হিসেবে কেশব সেনকেই চুজ করা হয়েছে। তাই আমরা মনে রাখবো এটার অ্যান্সার হবে হচ্ছে কেশব সেন। যদি প্রশ্নে কেশব সেন দেওয়া থাকে কেশব সেনই দাগাবো, না থাকলে লক্ষণ সেন দাগাতে পারি। বুঝা গেছে ব্যাপারটা? নদিয়া থেকে তারা পুরা বংশ পালিয়ে চলে আসছে বিক্রমপুরে। বিক্রমপুরে তারা শাসন করতেছে, তাহলে তারা বিক্রমপুরের রাজা। বিক্রমপুর তো বাংলা অঞ্চলেই আছে। এই হচ্ছে সেন বংশের ইতিহাস। এর মাধ্যমে এই আস্তে আস্তে বিক্রমপুর, তারপরে এগুলো আস্তে আস্তে মুসলিমরা দখল করে ফেলছে। এইভাবে হচ্ছে ধীরে ধীরে বাংলায় হিন্দুদের শাসনের অবসান ঘটছে এবং বাংলা চলে গেছে মুসলিমদের শাসন আমলে 1204 সালে। এবং এরপর থেকে 1757 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতবর্ষ বিভিন্নভাবে মুসলিমদের দ্বারা শাসিত হয়েছে। এখানকার রাজারা, নবাব, রাজা যাই বলো, সম্রাট, সুলতান যাই বলো, ছিলেন মুসলিম। তো আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ সেই ইতিহাসগুলো নিয়ে আলোচনা করব, মুসলিম শাসনের ইতিহাস নিয়ে আলোচনা করব। ঠিক আছে? এবং ওইখানে দিল্লিরও একটু টুকটাক আমাদের পড়তে হবে, মজার পড়া। তাহলে আমরা আজকের ক্লাসগুলো বুঝতে পারছি কিনা? আমরা একটু 2-3 মিনিট একটু রিক্যাপ করি। কারা কারা ছিল? 4টা শাসন বংশ, 5 জনের নাম বেশি জানতে হয়: মৌর্য, গুপ্ত, শশাঙ্ক, পাল, সেন। বিভিন্ন রাজবংশের প্রথম রাজা, শ্রেষ্ঠ রাজা, শেষ রাজা এবং রাজধানী। পাশাপাশি হচ্ছে আরো কিছু টুকটাক ইনফো, যেমন মাৎসন্যায় ছিল কখন? 7ম-8ম শতাব্দীতে। তারপরে হচ্ছে এই যে সোমপুর বিহার কারা নির্মাণ করছে। তারপরে ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? বিজয়গুপ্তকে নেপোলিয়ন বলা হয়, সরি সমুদ্রগুপ্তকে নেপোলিয়ন বলা হয়। তারপরে হচ্ছে তোমার সোমপুর বিহার নির্মাণ করছে কে? ধর্মপাল। কলিঙ্গের যুদ্ধ করছে কে? অশোক। বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন বলা হয় কাকে? অশোককে। কৈবর্ত বিদ্রোহ হয়েছে কাদের আমলে? পাল আমলে। সবচেয়ে দীর্ঘস্থায়ী শাসন আমল ছিল কোনটা? পাল শাসন আমল। তারপরে হচ্ছে স্বর্ণযুগ ছিল কোনটা? গুপ্ত শাসন আমল। এই কয়েকটা ইনফোই 15-20টা এমসিকিউ ঘুরে ঘুরেই কিন্তু পরীক্ষায় আসে। তো আমরা এখন কমপ্লিট পিকচারটা জানি। আমরা যদি বই থেকে ইনফোগুলো এবার পড়ি আরো ভালো মতো ইনশাল্লাহ বুঝতে পারবো। তো আর তেমন কিছু বলার নাই। আশা করি সবাই ক্লাসটা বুঝতে পারছো। আর যারা আমাদের সাধারণ জ্ঞান কোর্সে এনরোল করতে চাও, তোমরা জানো যে আমরা 35টা লেকচারের মাধ্যমে বাংলাদেশ বিষয়াবলীকে সুন্দর মতো বুঝিয়ে দিচ্ছি। আমাদের কোর্সের কোর্স ফি হচ্ছে 1000 টাকা। এবং এই কোর্সে এনরোল করতে হলে তোমরা ডিরেক্ট রাহাতুল ইশাক টিউটোরিয়াল এই পেজে মেসেজ দিতে পারো, অথবা হোয়াটসঅ্যাপে আমাদের নক করতে পারো 01853919107 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিয়ে তোমরা বলতে পারো যে আমরা কোর্সে এনরোল করতে চাই, কি করতে হবে। হ্যাঁ, বা জাস্ট তোমার পেজে মেসেজ দিলে আমরা তোমাকে প্রসিডিউর বলে দিব। বা যদি কেউ মেসেজ দিতে না চাও, ডিরেক্টলি তোমরা হচ্ছে এই নাম্বারে 1000 টাকা সেন্ড মানি করতে পারো বিকাশে। হ্যাঁ, 1000 টাকা সেন্ড মানি করতে পারো। করার পর সেই স্ক্রিনশটটা নিয়ে তোমরা এই পেজে অথবা এই হোয়াটসঅ্যাপে এই নাম্বারে তোমরা পাঠিয়ে দাও। আমরা তোমাদেরকে কিন্তু কোর্সে অ্যাড করে নিব। এই কোর্সে রেকর্ডেড ক্লাসের পাশাপাশি লাইভ ক্লাস থাকবে এবং তোমার সাধারণ জ্ঞানের ভিত্তি একেবারে সুদৃঢ় করে তোলা হবে। হ্যাঁ, খুব বেশি সময় কিন্তু লাগবে না। হয়তো প্রথম দিকে ক্লাসগুলো একটু বড়, বাট পরে আস্তে আস্তে ইতিহাসের পরের অংশগুলো কিন্তু অত অত বোরিং লাগে না, আরো মজা লাগে বেশি। তো সবাই ভালো থাকো আশা করি, এবং একটু সাবস্ক্রাইব করার ব্যাপারটা চিন্তা করে দেখো।